আসসালামু আলাইকুম। টিম স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন মিড উইকেট। আমি আছি আপনাদের সাথে মিজান রশিক এবং আমি জামান আশরাফ। আমরা কথা বলবো রোববার বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটি নিয়ে। তো আসি। তো ভাই, কেমন উপভোগ করলেন রোববারের ম্যাচ? আহ, বাংলাদেশের কাছ থেকে সবসময় প্রত্যাশাটা আসলে ফ্যান্সদের যেই পরিমাণ থাকে সেই প্রত্যাশাটা আসলে কখনোই বাংলাদেশ টিম ডেলিভার করতে পারে না, যা তাও আমরা রোববার দেখতে পেয়েছি। আসলে আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, 90-20 ব্যাটেল হবে, বাট সেখানে একেবারে 20-10 অর 29 ব্যাটেল যে হবে সেটা আমরা আশা করিনি। তো গতকাল যে পিচটা ছিল সেই পিচের বাংলাদেশের ব্যাটিংটা কেমন উপভোগ করলেন? একটু যদি ব্যাখ্যা বাংলাদেশের করতেন। ব্যাটিং বলতে গেলে একেবারে যাচ্ছে তাই, কারণ হচ্ছে গতকাল গোয়ালিয়রে যেই পিচটাই খেলা হয়েছিল, ম্যাচ শুরু হওয়ার আগে কমেন্টেটররা বলেছিলেন ওটা 200+ স্কোরের পিচ। এমন বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে, পারভেজ ইমন থেকে শুরু করে লিটন, তাওহিদ হৃদয়, কারোর অ্যাপ্রোচই টি-20 শুরু ব্যাটিংটা ছিল না। যেখানে বাংলাদেশ 200+ রান করলে একটা ফাইটিং স্কোর হতো, সেই জায়গায় বাংলাদেশ যেই ব্যাটিংটা করেছে সেই ব্যাটিংটা করলে বাংলাদেশের যে মানদণ্ড 160-180 সেই মানদণ্ডেও পৌঁছানোর মতন অ্যাপ্রোচ ছিল না। যেমন আমরা তৌহিদ হৃদয়কে দেখতে পেয়েছি, 18 বলে সে করেছেন 12 রান। তো এইটা আসলে টি-20-র সঙ্গে কিভাবে যায় আমরা আসলে বুঝতে পারি না, কারণ টি-20-তে ওনারা যখন মিরপুরে প্র্যাকটিস করে গেলেন সেখানে কিন্তু তৌহিদ হৃদয় খুবই দারুণ খেলছিলেন। সেই জায়গায় গোয়ালিয়রে গিয়ে তাদের কি হলো, এটা আসলে একটা বড় প্রশ্নবোধক বাংলাদেশ দলের পারফরমেন্সে। আমি যদি এই মুহূর্তে ভারতের বোলিং লাইনআপের কথা বলি, আপনি অবশ্যই মায়াঙ্ক ইয়াদবের বল দেখেছেন। 157 গতির বল করা প্লেয়ার, যিনি আইপিএল 157 গতিতে বল করেছেন, তার ন্যাশনাল টিমে 147 গতির বল। ইন্টারন্যাশনাল ম্যাচ, সেটা প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচে এসে প্রথম ওভারটা যে মেইডেন দেওয়ার যে ব্যাপারটা, সেটা আপনি কিভাবে দেখছেন? টি-20-তে আইপিএল হোক বা যে কোনো ক্রিকেট হোক, মানে এখানে বাংলাদেশের বিপিএল বলি বা বাংলাদেশের একদম সবচেয়ে লো লেভেলের টি-20 ক্রিকেটটা যদি বলি, যে কোনো মানে জায়গায় হোক, টি-20-তে মেড ইন ওভারটা খুবই একটা রেয়ার কেস। সেটা বাংলাদেশের সঙ্গে সে ফাস্ট বোলার হোক বা স্পিনার, ওটা ডাজেন্ট ম্যাটার, সেই একটা মেড ইন ওভার পেয়েছে, এটা আসলে অনেক কিছু। খুব সম্ভবত বাংলাদেশ দ্বিতীয় দল যারা হচ্ছে পাওয়ার প্লেতে মেইডেন ওভার কনসিড করেছে, তাও সেই মায়াঙ্ক ইয়াদবের বলে। এখন আপনি কি বলবেন যে মায়াঙ্ক ইয়াদবের প্রমোশনটা যেটা হয়েছে এই সিরিজ শুরু হবার আগে, 157 গতির বল ফেস করতে হবে, মানে 157 গতির বলের বোলারকে ফেস করতে হবে, তাতে কি বাংলাদেশের ব্যাটাররা ঘাবড়ে গিয়েছে? আসলে এটা আমি বলবো না, কারণ বাংলাদেশের যে নাহিদ রানা আছে, তাসকিন, শরীফুল, ওরাও কিন্তু নিয়মিত 140-150 বল করে। তো এমন না যে বাংলাদেশের ব্যাটাররা এত স্পিডে বল খেলে অভ্যস্ত না। কিছুদিন আগে যেই মিরপুরের কথা বলছিলাম, সেখানে কিন্তু শরীফুল, তাসকিন, মুস্তাফিজদের বলই কিন্তু তৌহিদ হৃদয়রা খেলে গিয়েছেন। এমনকি টেস্টে কিন্তু কিছুদিন আগেই হচ্ছে শান্তরা ভারতের ওইসব বোলারদেরকেই ফেস করেছে। তো আসলে গতির কাছে বাংলাদেশ পরাস্ত হয়েছে সেটা বলবো না, এখানে আসলে মাইন্ডসেটটা আসে, বাংলাদেশের যেই টি-20-র মাইন্ডসেটটা, সেই মাইন্ডসেটটাই আসলে এখন পর্যন্ত তৈরি হয়নি। আপনি একটু আগে বললেন বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে। আমি যদি নাহিদ রানার কথা ছোট করে একটু বলতে চাই, নাহিদ রানা 152 গতির বল করেছিল পাকিস্তানের এগেইনস্টে টেস্ট সিরিজে। এই টি-20 ম্যাচে ভারত যখন মায়াঙ্ক ইয়াদবকে স্কোয়াডে নেয়, তখন আমরা কি পারতাম না নাহিদ রানাকে স্কোয়াড নিতে? আসলে ভারত কাকে দিল সেটা দেখে তো আর স্কোয়াড বিবেচনা হয় না। নাহিদ রানাকে এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে টেস্টের জন্য। হয়তোবা তাকে অচিরেই টি-20 দলে কিংবা ওয়ানডেতে সুযোগ দেওয়া হবে, বাট তাকে স্লোলি যেই প্রসেসে বিসিবি নিয়ে যাচ্ছে তার গ্রুমিং এর জন্য এবং বাংলাদেশের ফিউচারের জন্য সে একটা বড়। আমরা যদি অধিনায়ক শান্তর কথা বলি, 25 বলে 27 রান করেছে। অধিনায়ক হিসেবে কিছু দায়িত্বশীল কাজ আছে ব্যাটিং করার সময় বা ফিল্ড সেট করার সময়। অধিনায়ক যদি অলরাউন্ডার হন তাহলে বোলিং করার সময় দায়িত্বশীল কাজ। শান্ত আরেকটু দায়িত্বশীল হতে পারতেন গতকালকের ব্যাটিং এ। সেখানে আমরা যদি সূর্যকুমার যাদবকে দেখি, অধিনায়ক হিসেবে ফার বেটার করেছেন, দলকে একেবারে ভিড় করে দিয়েছেন। তো সূর্যকুমার যাদব একজন ব্যাটসম্যান, আমাদের নাজমুল হোসেন শান্ত একজন ব্যাটসম্যান, দুইজনই দুই দলের অধিনায়ক। তাহলে পার্থক্যটা কোথায়? ইনিংস লম্বা করতে না পারার পার্থক্যটা, বা এত টি-20-র ভিতরে এত কম বল রানের যে গ্যাপটা, সেই গ্যাপের পার্থক্যটা কেন? আপনি হয়তো মনে থাকবে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা বাংলাদেশ লাস্ট খেললো, মানে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ক্যাপ্টেন কিন্তু 20 দলের মধ্যে 19তম ছিল স্ট্রাইক রেটের বিবেচনায়।
তো বাংলাদেশ কোন জায়গায় আছে টি-20 ক্রিকেটে সেটা কিন্তু এই স্টেট থেকেই বোঝা যায়। তো আসলে শান্তর ব্যাটিং নিয়ে আমি সমালোচনা করব না, কারণ বাংলাদেশের স্ট্যান্ডার্ডটাই এখন ওই পর্যায়ে আছে। বাংলাদেশের স্ট্যান্ডার্ডটাকে কিভাবে আপগ্রেড করা যায় সেটা আসলে থিঙ্ক ট্যাঙ্কার যারা আছেন তাদের চিন্তা ভাবনা করতে হবে। তবে আমরা আলোচনা করতে পারি বোলিংটা নিয়ে। বাংলাদেশ যত খারাপই করুক ব্যাটিং এ, বাংলাদেশের স্কোরটা 120 ছিল। এখানে বোলাররা যত দ্রুত ম্যাচটাকে শেষ হতে দিয়েছে, সেটাই কি বাংলাদেশ পারতো কিনা আরেকটু টাফ ফাইট দিতে ওদেরকে। যেমন বাংলাদেশের পেস এটা কিন্তু খুবই ভালো, শরীফুল, তাসকিন, মুস্তাফিজ, এই তিনজনই কিন্তু বাংলাদেশের জন্য অনেক জয় এনে দিয়েছে। তারা কি ভালো করতে পারতো কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। অবশ্যই আমাদের পেসাররা চাইলে ভালো করতে পারতেন, তবে যখন বাংলাদেশ 127 রানে অল আউট হয়ে গিয়েছে তখন পেসাররা একটু ঘাবড়ে গিয়েছিল। আমি যদি পেসার বলি তাহলে ভুল হবে, আমাদের বোলাররা একেবারে ঘাবড়ে গিয়েছিল। সো আমাদের এই বোলিং ইউনিটটা ঘাবড়ে যাওয়ার কারণে আপনি দেখবেন যে প্রতিটা বল তারা কিন্তু লাইন লেন্থ হারিয়ে ফেলছে, এবং ঠিক যে লেন্থে বল করছে সেই লেন্থে কিন্তু তারা বাউন্ডারি কনসিড করছে। আপনার সূর্যকুমার যাদব থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, হালের অভিষেক শর্মা, সবাই কিন্তু একাধারে কিন্তু খেলেছে বাংলাদেশের পেসারদের বল। ভারত চাইলে ম্যাচটা আরো আগে শেষ করতে পারতো, কিন্তু যখন দেখলো যে 20 রান লাগে, 19 রান লাগে 78 বলে, 70 বলে, ঠিক ওই মোমেন্টটায় বাংলাদেশ দলকে একটু ছাড় দিয়েছে, এবং এরপর কয়েকটা ওভার শেষে কিন্তু আপনার 3 উইকেট পড়ে গিয়েছে পরপর। তো ভারতের এই যে এরকম ব্যাটিং, অ্যাগ্রেসিভ ব্যাটিংটা আমরা যেটা টেস্টেও দেখলাম, আমরা কি পারবো না কখনো এরকম অ্যাগ্রেসিভ ভাবে বিপক্ষ দলের বিপক্ষে আমরা ব্যাট চালাতে? পারবো না উত্তরটা আসলে ক্রিকেটাররা কেন কেউই দিতে পারবে না, এটা একমাত্র সৃষ্টি করতে দিতে পারবে না। তবে হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই তো একটা প্রসেস আছে। সেই প্রসেসটা যদি ঠিকভাবে যায়, বাংলাদেশের যদি এজ লেভেল থেকে শুরু করে তাদের একটা গ্রুমিং এর যে ব্যাপারটা, সেই গ্রুমিংটা যদি ঠিকভাবে হয়, কেন নয়, বাংলাদেশও এক সময় হয়তো ইন্ডিয়ার লেভেলে যাওয়ার মতন সামর্থ্য রাখে। কারণ আমাদের ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে কিভাবে কাজে লাগাতে হবে সেটা আসলে থিঙ্ক ট্যাঙ্কারদেরকে চিন্তা ভাবনা করে বের করতে হবে। কারণ আমি বছরে 10টা টি-20 ম্যাচ ইন্টারন্যাশনালি খেলতে যাব, সেখানে গিয়ে আমি ফলাফল কি পেলাম শুধু সেটা দিয়ে চর্চা করলে তো হবে না। কারণ তাদেরকে বর্তমান পাওয়ার ক্রিকেটের যুগ চলছে, সেই পাওয়ার ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার যেই চর্চাটা, সেই চর্চাটা তো করে নিয়ে আসতে হবে। কারণ আমি ইন্টারন্যাশনালি 2টা ম্যাচ খেললাম, 2টা ম্যাচ হেরে গেলাম, ওটা নিয়ে সমালোচনা করলাম, এটা দিয়ে আসলে ক্রিকেটটা এগিয়ে যাবে না। সমালোচনা করলে ভুলগুলোই বের হয়ে আসবে, সেই ভুলগুলো থেকে কিভাবে শুধরে এগিয়ে যেতে হয় সেটা আসলে আমাদের চিন্তা করতে হবে। লিটন দাস টি-20তে, প্রথম টি-20তে যেভাবে আউট হয়েছেন, অফ স্টাম্পের বল তিনি লেগ সাইডে হিট করতে গিয়েছেন, এবং তখনই কিন্তু আর্শদীপের বলে তিনি কাটা পড়ে গেছেন। তো জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে অ্যাপ্রিসিয়েট করছেন? লিটন দাস বাংলাদেশের সবচেয়ে ফাইনেস্ট ব্যাটসম্যান বলা হয়, মোনালিসা। সে যখন শট খেলে আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু যখন আউট হয় প্রত্যেকটা আউটই কিন্তু তার বাজে, সে নিজের উইকেটটা নিজেই বিলিয়ে দিয়ে আসছে এটা মনে হয়। তবে টেস্ট ক্রিকেটে লিটনকে আমি তার কোনো ভুল দেখি না, কারণ সে প্রত্যেকটা ইনিংসে কিন্তু রান করে। হ্যাঁ, তার স্কোরটা হচ্ছে 100 যায় না, কখনো 40-50 এরকম তার অ্যাভারেজ, যেটা আপনি খেয়াল করে দেখবেন টেস্টে কিন্তু সে ভালো। যদি চিন্তা করি শুধুমাত্র বাংলাদেশের চিন্তা করলেও অনেক ভালো, বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানদের তুলনায় সে ভালো একটা অ্যাভারেজ মেনটেন করছে, যেটা কিনা টি-20 কিংবা ওয়ানডেতে আসলে দেখা যায় যে সে খুবই দ্রুত তার সঙ্গে রান করতে চিন্তা ভাবনা করে কিনা, কি আসলে তার মাথায় ভূত চেপে বসে কিনা, আসলে এটা একটা বড় প্রশ্ন। যে এত সুন্দরভাবে সেট হলাম, সেট হওয়ার পরে একটা বাজে শট খেলে উইকেটটা দিয়ে আসলাম। এটা শুধু লিটন না, আসলে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানেরই এই একটা সমস্যা আছে। যেমন শান্তর আউটটা আপনি খেয়াল করে দেখবেন, যেই বলে আউট হয়েছে একদম সফট ডিসমিসাল, কটন বোল্ড হয়েছে, তার ঠিক আগের বলেই কিন্তু সে একটা স্টাম্পিং হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিল। তো আউট হওয়ার হাত থেকে মানে একটা লাইফ পাওয়ার পর যে একটা ব্যাটসম্যান কিভাবে তার ইনিংসটাকে বড় করবে, বিল্ড আপ করবে, সেই জিনিসটা আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখনো আয়ত্ত করতে পারেনি। এই সুযোগটা যদি বিরাট কোহলি বা রোহিত শর্মা, ওরা যদিও এখন ইন্টারন্যাশনাল টি-20 থেকে অপশন নিয়ে নিয়েছে, তারা যদি পেতেন তাহলে তারা তাদের ইনিংসটাকে কোন জায়গায় নিত এটা বাংলাদেশের সবাই কিন্তু জানে। হয়তো খুব সম্ভবত আমরা যখন অদূর ভবিষ্যতে আমরা এগিয়ে যাব, তখন হয়তো আমরা খুঁজবো আমরা কেন তারা রিটায়ার নিল, কেন তারা অবসর নিয়ে নিয়েছেন। তো কেন আমাদের এই পঞ্চপাণ্ডবের ভরসায় থাকতে হয়? আমাদের কি পাইপলাইন কি মজবুত নয়? আমরা কি সেরকম মানের খেলোয়াড় পাচ্ছি না, নাকি আমরা বানাতে পারছি না?
আপনি যাদের নাম বললেন তারা কয়টা ম্যাচ খেলেছে, কত বছর স্ট্রাগল করার পরে তারা ইমপ্রুভমেন্টে গিয়েছে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। বাংলাদেশের মাশরাফি 2000, এক্সাক্ট সালটা আমার মনে পড়ছে না, সেই সময় থেকে মাশরাফি যেই পরিমাণ ম্যাচ খেলেছে, অবশ্যই মাশরাফির ওই টাইমে স্টেট কিন্তু খুবই ভালো। মাশরাফি আইপিএল এ বাংলাদেশের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার। তো তারপরও যেই জিনিসটা আসলে বলতে চাই সেটা হচ্ছে তামিম ইকবালের কিংবা মুশফিকুর রহিমের, তাদের কিন্তু অ্যাভারেজটা শুরুর দিকের দেখবেন এবং বর্তমান, তারা কিন্তু একটা আস্তে আস্তে স্লো প্রোগ্রেসে এগিয়ে তারা তাদের নামটাকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছে, যেটা বর্তমান ক্রিকেটের সঙ্গে একেবারেই মানানসই না। কারণ বর্তমানে বাংলাদেশের মানুষরা জয় দেখতে চায়, আর জয়ের বিকল্প আসলে কিছুই নেই ক্রিকেটে। বাংলাদেশ ওই টাইমে হচ্ছে ফাইট করার চিন্তা ভাবনা করতো, এখন বাংলাদেশের ক্রিকেটাররা যেরকম জয়ের চিন্তা ভাবনা করে, সেখানে সাধারণ মানুষরাও বাংলাদেশকে জয়ী দেখতে চায়। এই জায়গাটায় কিন্তু একটা বড় ফারাক আছে। তো তাই পারফরমেন্সের গ্রাফটাও কিন্তু ওই পরিমাণ বৃদ্ধি করার যেই চিন্তা ভাবনাটা, সেই বৃদ্ধি করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই কিন্তু আরো অনেক ইমপ্রুভমেন্টের চিন্তা ভাবনা করতে হবে। তারা হচ্ছে বাজে পারফরমেন্স করলেও তারা সুযোগ পেত পরের ম্যাচে একাদশে, কারণ তখন বাংলাদেশের ব্যাকআপ তেমন ক্রিকেটার ছিল না, এটা কিন্তু একটা বড় আপনার পয়েন্ট আউট করতে হবে। কারণ এই মুহূর্তে যদি ধরেন তাওহিদ হৃদয় 10টা ম্যাচ টানা খারাপ খেলে, তাকে কিন্তু ড্রপ করা হবে, দল থেকে একেবারে ছেড়ে না ফেলা হলেও ড্রপ করা হবে। তো ওই জিনিসটা কিন্তু ওই টাইমে ছিল না। যেমন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের প্রথম সুপারস্টার বলা হয় তাকে, সে কিন্তু টানা ম্যাচের পর ম্যাচ খারাপ খেলতেন, কিন্তু তারপরও তাকেই কিন্তু মেইন প্লেয়ার হিসেবে বিবেচনা করা হতো এবং প্রতিপক্ষরা তাকেই কিন্তু সমীহ করতো। কারণ সে একা বাংলাদেশকে ম্যাচ অনেকগুলো জিতিয়েছে এবং সে তার নিজের দিনে যে কোনো ম্যাচ বাংলাদেশকে জিতিয়ে দিতে পারতো। এই জিনিসটার কারণে তখন প্লেয়াররা অনেকটা সুযোগ বেশি পেত, যে এটা কিনা এখন আর হচ্ছে না। যেমন সৌম্য সরকার, সে কিন্তু সিঙ্গেল হ্যান্ডেডলি বাংলাদেশকে অনেকগুলো ম্যাচ জিতিয়েছে, কিন্তু তার রিসেন্ট যে ফর্ম, সেই ফর্মের কারণে কিন্তু সে বাংলাদেশের বর্তমানে যে টি-20 স্কোয়াডটা ইন্ডিয়ায় খেলছে, সেই স্কোয়াডের বাইরে আছেন তিনি। বর্তমান আমরা যে দলটা দেখছি বা বর্তমান যে টিমের একটা সিচুয়েশন, আমরা দেখি যে অভিষিক্ত একটা খেলোয়াড় যদি খারাপ খেলে তাহলে তাকে পরের ম্যাচে বাদ দিয়ে দেওয়া হয়। ইভেন আবার এমন কিছু খেলোয়াড় আছেন, আমি নাম মেনশন করছি না, এমন কিছু খেলোয়াড় আছেন যারা ম্যাচের পর ম্যাচ, সিরিজ বাই সিরিজ খারাপ খেলেও 1 বছর 2 বছর দলে টিকে যাচ্ছেন অটো চয়েস। তাহলে আমরা কি পারছি না যে ওই খেলোয়াড় গুলোকে আমরা একটু রেস্টে দিয়ে, যারা হচ্ছে অভিষেক হওয়ার পর বাদ পড়ছে, আমরা তাদেরকে সুযোগ দেই? আসলে অভিষেক হওয়ার পর বাদ পড়ার পর সে কি ধরনের পারফর্ম করেছে, তাকে নেওয়ার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা সে ফুলফিল করতে পেরেছে কিনা, এই জিনিসটাও কিন্তু বিরাট একটা প্রশ্ন। আমি কিছুদিন আগে নাঈম ইসলামের সঙ্গে কথা বলেছিলাম। সে বলেছিলেন যে, মানে তিনি বলেছিলেন যে তারা বাদ পড়ার পর তারা ফিরে আসার জন্য কি কি করতে হবে, কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, সেই জিনিসটাই কিন্তু তাদেরকে নির্বাচকরা এবং যেই স্টাফরা, মানে যারা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্কার আছে, তারা তাদেরকে মেনশন করে দিচ্ছেন না। এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। কারণ থিঙ্ক ট্যাঙ্কাররা যদি তা মেনশন না করে দেন, একটা ক্রিকেটার কিভাবে তার সেই স্কিলটাকে ডেভেলপ করবে এবং সে তার ইন্টারন্যাশনাল এরিনাতে ব্যাক করার যে প্রোগ্রেসটা, সেই প্রোগ্রেসটা চালিয়ে যাবেন, এই জিনিসটা কিন্তু আসলে বাংলাদেশের চর্চায় নেই। আপনি যদি ইন্ডিয়ায় দেখেন, কেউ বাদ পড়লে তাকে কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে তা কিন্তু হাতে কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে এই চর্চাটা যতদিন না হবে, ততদিন বাংলাদেশের ক্রিকেট কিন্তু ওই যে পিছনের দিকে আছে, সেই পিছনের দিকটাতেই পড়ে থাকবে। বাংলাদেশের যেই বর্তমান নির্বাচক প্যানেলটা আছে, তারা কিন্তু নিজেরাই বলেছেন যে তাদের উপর এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ হচ্ছে না। তো তার মানে আমরাও ধরে নিই যে তাদের উপর হস্তক্ষেপ হচ্ছে না এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন, যেটা কিনা পূর্বের কোনো নির্বাচক প্যানেল কাজ করতে পারেনি। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রেশার দেওয়া হতো যে এই প্লেয়ারটা নেওয়ার জন্য, বা মিডিয়া থেকে বা সাধারণ মানুষের যে ফেসবুকের যে পোস্টগুলো, সেগুলো কিন্তু এক প্রকার ইম্প্যাক্ট করতো, মৌখিকভাবে হোক বা তারা যদি চাপা রাখে তাও পড়তো। কারণ হচ্ছে বাংলাদেশের ফ্যান্সরা যেই পরিমাণ প্রেশার দেওয়া দিতেন, সেটা কিন্তু তাদের কার্যক্রম দেখলেই বোঝা যেত। যে বাংলাদেশের জার্সি পরিবর্তনের ইস্যুগুলো আপনি হয়তো জানবেন, একটা জার্সি পছন্দ হয়নি, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছিল, সেই জার্সিটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তীতে পরিবর্তন করেছিল। তো এইরকম কাজগুলো দেখলেই আসলে বোঝা যেত যে বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্কাররা কি ধরনের চিন্তা ভাবনা করতেন এবং তারা তাদের যে এই সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোতে অটল থাকতে পারছিলেন না। পারভেজ হোসেন ইমন হচ্ছে 9 বলে 8 রান করেছিল এবং সেখানে একটি ছক্কা ছিল এবং সুদর্শনীয় একটি পিক আপ শট যাকে বলে বা ফ্লিক শট যাকে বলে। পারভেজ হোসেন ইমন বাংলাদেশের ভবিষ্যতে একজন
ভালো টি-20 ওপেনার হতে পারবে আপনার এটা মতামত? এখনো টু আর্লি টু সে, কারণ সে মাত্র কয়েকটা ম্যাচ খেললো, মাত্রই দলে ব্যাক করে একটা ম্যাচ খেললো, আরো 2টা ম্যাচ আছে, সেই 2টা ম্যাচ দেখা যাক সে কি করতে পারে, তার পরবর্তীতে সে আরো সুযোগ পায় কিনা। আসলে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। আমরা তো একদিনেই তামিম ইকবাল পাইনি, তো একদিনেই পারভেজ ইমন তামিম ইকবালের লেভেলে চলে যাবে সেই আশাটা করাটাও বোকামি। তো ওয়েট করা যাক, দেখা যাক পারভেজ ইমন কতটুকু তার ক্রিকেটটাকে ইমপ্রুভ করতে পারে, কারণ এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের বিকল্প আছে। তো বিকল্পটা যখন থাকে তখন কি হয়, প্রত্যেকটা প্লেয়ারকে ভালো করার যে তাড়নাটা, সেই তাড়নাটা আরো বেশি বৃদ্ধি করে দেয়, কারণ সে খারাপ খেললেই তার বিকল্পকে দলে নিয়ে আসা হবে। তো এই জিনিসটা একটা ভালো হেলদি কম্পিটিশন কিন্তু দিচ্ছে বাংলাদেশের টিমের মধ্যে, যেমন পেসারদের কম্পিটিশনটা আছে। শরীফুল, তাসকিন, মুস্তাফিজরা খারাপ করলে নাহিদ রানা আছে, খালেদ আছে, এবাদত আছে, ওরা কিন্তু দলে ঢুকে যাবে। এর জন্য খারাপ পারফরমেন্স একদিন করলেই পরে বাদ পড়ার চিন্তাটা চলে আসবে। তো বাদ পড়ার চিন্তা চলে আসলে নিজের স্কিলটাকে ইমপ্রুভ করার আরো তাড়নাটা বেড়ে যাবে আসলে। এই জন্য মনে করি না এখনই পারভেজ ইমনকে নিয়ে কথা বলা উচিত, তবে তাকে আরো 1-2টা ম্যাচ দেখা যাক সে কি করে, তার স্কিলটা ইমপ্রুভ করতে পারে কিনা, সবকিছু বিবেচনা করে তখন হচ্ছে পারভেজ ইমনের আমরা সমালোচনাতে যেতে পারি।